লিটন কুমার দাস আজকে যত রান করবে তত পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের গুডস, আমাদের সার্ভিসে। 2021 সালে লিটন কুমার দাস যখন তার ক্যারিয়ারের সবচাইতে বাজে ফর্মে ছিলেন, তখন তিনি রেগুলার বেসিসে বাজে খেলতেন। সেই সময়টাতে তার অফ ফর্মে তাকে নিয়ে প্রচুর পরিমাণে ট্রোল হতো, সমালোচনা হতো, আলোচনা হতো, মিম হতো। এবং সেই সময়ে সেই মিমগুলো শুধুমাত্র মিমারদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, গোটা দেশের মানুষই তাকে নিয়ে সমালোচনা করেছিল। বিশেষ করে ই কমার্স বিজনেস যারা করছেন বা অনলাইনে যারা বিজনেস করেন, বিশেষ করে ফেসবুকে, ভাইরা হয়তো মজা করেই সেটা করেছিলেন, বাট সিরিয়াস ছিলেন যে আজকে লিটন কুমার দাস যত রান করবে তত পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের পেজে। সেই সময়টা লিটন কুমার দাস পার করে এসেছেন। 2022-এ তার কামব্যাক ছিল, প্রত্যাবর্তন করেছেন অসাধারণভাবে। 22 সালটা লিটনের ছিল। 23 সালে মোটামুটি ভালো করেছেন, খুব একটা ভালো না করলেও খারাপ বলতে পারবেন না টেস্টে, টি-20-তে। 24 সাল গেল, 25 সাল গেল। সময়ের পরিক্রমায় লিটন কুমার দাস এই মুহূর্তে বাংলাদেশের আন্তর্জাতিক টি-20 দলের ক্যাপ্টেন এবং বাংলাদেশের টি-20-র ইতিহাসের সবচাইতে সফল ক্যাপ্টেন সেই লিটন কুমার দাস, যাকে নিয়ে এই পরিমাণ ট্রোল সমালোচনা হয়েছিল। কেউ কি সেই সময় একবারও ভেবেছিল এই প্লেয়ারটাই হবেন বাংলাদেশের আন্তর্জাতিক টি-20-তে সবচাইতে বেশি রান সংগ্রাহক? কেউ কি সেই সময় ভেবেছিল এই প্লেয়ারটাই হতে পারেন বাংলাদেশের আন্তর্জাতিক টি-20-তে সবচাইতে বেশি 50-র মালিক? হয়তো পেরেছিলেন অনেকে, কারণ টেকনিক্যালি বাংলাদেশের ইতিহাসে লিটন কুমার দাসের মতো ফাইনেস্ট ব্যাটার খুব কমই এসেছে। ঠিক আছে, কথাটার মানে বুঝতে হলে একটু ভালো করে মাথা কি করতে হবে, খাটাতে হবে। সরি ফর মাই মিস্টেক। খাটাতে হবে কেন বলছি, টেকনিক্যালি ফাইনেস্ট হওয়া আর পারফরমেন্স করা কিন্তু এক না। টেকনিক্যালি লিটন কুমার দাস ফাইনেস্ট, প্রায় সব দিকেই শট খেলতে পারেন, একজন ক্লাসিক ব্যাটার, প্রপার ক্লাসিক ব্যাটার। বাংলাদেশের বাবর আজম কিংবা বিরাট কোহলি আপনি চাইলে তাকে বললেও বলতে পারেন, কিন্তু তার পোটেনশিয়ালিটি যা ছিল তিনি সেটা এখনও মিট করতে পারেননি। তার পোটেনশিয়ালিটি অনেক বেশি ছিল এবং সে কারণেই তাকে নিয়ে প্রত্যাশা আসলে মানুষের অনেক বেশি ছিল। কিন্তু সেটা যখন তিনি পূরণ করতে পারেননি, তখনই তিনি সমালোচিত হয়েছেন। এখনও বাজে খেলে তাকে নিয়ে সমালোচনা করতে ছাড়ি না, আমরা কেউই ছাড়ি না। হ্যাঁ, ধারাবাহিকভাবে অধারাবাহিক, এই লাইনটা আমার বানানো, আমি বলেছিলাম, খুব বেশি কঠিন না, এটা নিয়ে কুল হওয়ার কিছু নেই। তবে একটা বিষয় দেখেন, লিটন কুমার দাস 5খানা টি-20 সিরিজ জিতিয়েছেন। এখন অক্টোবর মাসে আফগানিস্তানের সাথে সিরিজে তিনি ছিলেন না, এশিয়া কাপের শেষের দিকে তিনি ইনজুরিতে পড়েন। সেই সিরিজে ক্যাপ্টেন্সি করেছিলেন জাকের আলী অনিক। লিটন কুমার দাসের ইনজুরি না হলে তিনি আসলে 6টা সিরিজ জিতে ফেলতেন। ঠিক আছে, সর্বোচ্চ বাংলাদেশের কোনো ক্যাপ্টেনের মধ্যে সবচাইতে বেশি টি-20 সিরিজ জেতার রেকর্ডটি এই মুহূর্তে তো তারই, সেটা 6 হতে পারতো যদি কিনা অক্টোবর মাসে জাকের আলী অনিকের পরিবর্তে তিনি ক্যাপ্টেন থাকতেন, যদি তিনি দলে থাকতেন। এনিওয়েজ, লিটন কুমার দাসের নেতৃত্বেই বাংলাদেশ 26-এর টি-20 বিশ্বকাপ খেলবে। মাঠে যে লিটন কুমার দাস কতটা কর্তৃত্ব বজায় রেখে টিমটাকে মোটিভেট রাখতে পারেন, ধমক দিতে পারেন দরকারের সময়, ইয়াংস্টারদেরকে সুযোগ দিতে পারেন, এই যে একটু ভালো করে খেয়াল করে দেখবেন। আজকে বলতে এটা গতকালকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এবং শেষ ম্যাচে শেষ ওভারটা তিনি করিয়েছেন সাইফুদ্দিনকে দিয়ে, মুস্তাফিজকে কিন্তু দেননি। এখন মুস্তাফিজকে কেন দেননি, তার কারণ মুস্তাফিজ ছাড়া ডেথ ওভারে অন্য কেউ ভালো করতে পারে কিনা এটা দেখার জন্য এটা একটা ভালো জায়গা ছিল। ঠিক আছে, মুস্তাফিজের ইনজুরি হয়ে গেলে আপনি কাকে দিবেন? তখন আপনি বড় মঞ্চে গিয়ে এক্সপেরিমেন্ট করবেন না। এই জন্য এক্সপেরিমেন্ট করতে পারার মানসিকতারও লিটন কুমার দাসের যে রয়েছে, সেটাও তিনি মাঠে প্রমাণ দিয়েছেন। আবার একটু খেয়াল করে দেখেন, ট্রফিটা তিনি দিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কনের কাছে। হ্যাঁ, এখন বলতে পারেন অনভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন, যার ডেবিউ হওয়ার কথা, ডেবিউ সিরিজ ছিল কিন্তু ডেবিউ হয়নি, মানে ম্যাচে তিনি খেলেননি, প্লেইং 11-এ তিনি ছিলেন না। সেই মাহিদুলকে কেন? কারণ মাহিদুল ইসলাম ডিমোটিভেটেড ফিল করলেও করতে পারেন যে আমাকে নিল, তা আমাকে তো আসলে আমার কোনো তো দামই থাকলো না, মনে করতেই পারেন তিনি। তো এই কারণে তিনি একটু হলেও হেডলাইনে চলে এসেছেন লিটন কুমার দাস যখন তাকে ট্রফিটা দিয়েছেন। সো এগুলো হচ্ছে বড় সাইন, একজন ক্যাপ্টেনের অনেকগুলো ভালো গুণাবলীর মধ্যে এই গুণাবলীগুলো থাকে এবং এটা লিটন কুমার দাসের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। সমস্যা একটাই, তিনি একটু অধারাবাহিক। ঠিক আছে, বাট তার যে ক্যালিবার আছে, টু বি ভেরি অনেস্ট, তার চাইতে বেটার ক্যালিবারের আর কোনো প্লেয়ার এই মুহূর্তে দলে নেই। টেকনিক্যালি তার থেকে শার্প আর কোনো প্লেয়ার এই মুহূর্তে আমাদের দলে নেই। রাডারে থাকতে পারে, বাট এই মুহূর্তে আমাদের ওয়ানডে বলেন, টি-20 বলেন, টেস্ট বলেন, কোনো ফর্মেটেই তার ক্যালিবারের ধারের কাছেও কোনো প্লেয়ার
নেই, এবং এই কারণেই তাকে ঘিরে প্রত্যাশাটা অনেক বেশি। তিনি 2600-700 রান কেন করেছেন? তার মিনিমাম 3000 রান করে ফেলার কথা ছিল যদি তিনি তা মিট করতে পারতেন। এনিওয়েজ, আমরা আশা করব লিটন কুমার দাস তার ক্যারিয়ারের সবচাইতে ফাইনেস্ট ইয়ারটা কাটাবেন টি-20তে 2026 সালের টি-20 বিশ্বকাপে। এটা আমরা আশা করতেই পারি তার থেকে। ক্যাপ্টেনকে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, ঠিক আছে, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট তিনি যদি না করতে পারেন, এটা ইংলিশটা কি হবে? ক্যাপ্টেন হ্যাজ টু লিড দ্য টিম ফ্রম দ্য ভেরি ফ্রন্ট। হয়েছে কিনা জানি না, গ্রামারটা অবশ্যই আপনি ঠিক করে দেবেন, কারণ গ্রামার অত পারি না, তাও বলতে ইচ্ছে করে বললাম। এনিওয়েজ, লিটন কুমার দাসের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, আরও অনেকগুলো সিরিজ তিনি জিতবেন সামনে ইনশাল্লাহ। এই কামনায় শেষ করছি আজকের এই ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আপনি চাইলেই করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।